বল্টু, তুই জানিস ভারত আর পাকিস্তান যদি কখনো আলাদা না হতো তাহলে ইন্ডিয়া টিমটা সব থেকে বেস্ট হতো রে ভাই, একদম বেস্ট হতো। তাহলে কোন টিম কোনদিনও ইন্ডিয়াকে হারাতে পারতো না রে। যেমন রোহিত শর্মা আর শুভমন গিল ওপেনিং করতো, 3 নম্বরে আসতো বিরাট কোহলি, তারপরে আসতো শ্রেয়স আয়ার, তারপরে কেএল রাহুল, তারপরে আসতো জাদেজা, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, নিচে বোলিং থাকতো বুমরা, সামি, চাহল, আর পানি আনার জন্য বাবর আজম। তুই একদম ঠিকই বলেছিস। এই কালু, তোর খেলাধুলা ছাড়া কোনো পড়াশোনার গল্প বের হয় না রে? কি রে ঘেচু, এইটা কথা তুই বললি? আমার তো বিশ্বাস হচ্ছে না রে ভাই। যেখানে তুই একটা কোশ্চেনের উত্তর দিতে পারিস না আর তুই উল্টে আমাকে জ্ঞান দিচ্ছিস। দেখ, উল্টা পাল্টা কথা একদম বলবি না। তোরা সবাই পরীক্ষায় ফেল করিস, কিন্তু আমি পরীক্ষায় পাস করে যাই। তুই যে কিভাবে পাস করিস ওইটা আমার ভালো করেই জানা আছে রে। আমি যেভাবেই পাস করি, আমি পাস করি, কিন্তু তুই তো তাও করতে পারিস না। কি রে কালু, ঘেচু তোকে এরকম বলবে আর তুই এটাকে মেনে নিবি? এটা আমি তোর কাছ থেকে কোনোদিনও আশা করিনি। আয় আয়, কে রে? কে এত ক্লাসে ভক ভক করছে? কই কই, কালু কোথায় গেল রে? কেন স্যার, আমি তো পড়াশোনা করছিলাম স্যার। তুই পড়াশোনা করছিলিস? তুই একটু আগে না ভাষণ দিচ্ছিলিস বড় বড়? না স্যার, আমি আবার কখন ভাষণ মারলাম? আমি তো পড়াশোনা করছিলাম মনে মনে। আমি তো স্যার কোনো নেতা নই যে আমি ভাষণ মারবো স্যার। আমি তো একটা স্টুডেন্ট, মানে ছাত্র। আমি তো এখানে পড়াশোনা করতে আসছি স্যার। হ্যাঁ স্যার, কালু ভাষণ মারছিল স্যার। এই বল্টু, তুই আমার কোন জন্মের শত্রু রে ভাই? তোর মনে আছে তুই যে আমাকে কালকে খেলাতে হারিয়েছিলিস? হাই বল্টু, ওই তুই দাঁড়া। বলুন স্যার। তুই বলে নাকি কালকের পরীক্ষায় নকল সাপ্লাই করছিলিস রে? না স্যার, আমি আপনার দিব্যি খেয়ে বলছি, আমি ওরকম কাজ কখনোই করতে পারি না স্যার। হাই হাই, তুই কোথায় কোথায় আমার দিব্যি খাস কেন রে? স্যার, বল্টু নাকি কালকে আপনার সাইকেলের হাওয়া খুলে দিবে। না স্যার, কালু মিথ্যে কথা বলছে স্যার। আয় কালু, তুই দাঁড়াতে রে। বলুন স্যার, আমার কি দরকার? একটা জমি চাষ করতে 3টা লোকের যদি 7 দিন সময় লাগে, তাহলে 7টা জমি চাষ করতে ওই 3টা লোকের কতদিন সময় লাগবে? সরি স্যার, আমাদের বাড়িতে কোনো জায়গা জমি নাই স্যার, তাই আমাদের কোনো মানুষের দরকার পড়েনি স্যার। ডাইরেক্ট বলতেই তো পারিস যে আমার উত্তরটা জানা নেই। আমি তো স্যার সব প্রশ্নের উত্তর ফাটাফাটি দিই, খালি ওই অঙ্কটাই একটু ঢিলা ঢালা। বেশ, তাহলে তুই বল, তুই কোন সাবজেক্ট থেকে ধরলে ফটফট উত্তর দিতে পারবি? যে কোনো সাবজেক্ট স্যার, যে কোনো সাবজেক্ট। তুই বলতো রে, বিবাহিত জীবনে সুখে থাকার কয়েকটি কারণ বলতো। স্যার, বিবাহিত জীবনে সুখে থাকার কোনো কারণ নেই স্যার, কেননা বিবাহিত জীবনে সুখ বলে কিছু হয় না স্যার, কিছু হয় না। কেন কেন বিবাহিত জীবনে সুখ কেন হয় না? স্যার, যেমন কালকে আপনি যখন শপিং মলে গেছিলেন, কিন্তু আপনার ওয়াইফ আপনাকে বারবার জিজ্ঞেস করছিল কি করতে, কোথায়, কেন যাচ্ছেন, আমি যাব। তখন তো আপনি নিজেই আপনার ওয়াইফকে বললেন বিবাহিত জীবন একদম বেকার। আয় আয়, তোর লজ্জা লাগে না রে স্যারের গোপন কথা শুনতে? আমার তো স্যার অনেক লজ্জা লেগেছিল স্যার, অনেক লজ্জা। এখন তো আমার মনে হচ্ছে আপনি আমাদের ক্লাস নিচ্ছেন আর বাড়িতে গিয়ে আপনার ওয়াইফ ক্লাস নিচ্ছে। স্যার, আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেন। বল, তোর আবার কি কোশ্চেন আছে? স্যার বলুন তো, কোন মাসে মেয়েরা কম কথা বলে?
কোন মাসে মেয়েরা আবার কম কথা বলে? সব মাসেই তো মেয়েরা বেশি কথা বলে। হ্যাঁ স্যার, এইটার একটা সঠিক উত্তর আছে স্যার। বল তো দেখি। না স্যার, আমি তো এর উত্তর ফিরি ফিরি বলবো না। তুই আমার কাছ থেকে টাকা নিবি? হ্যাঁ স্যার, অবশ্যই। আপনিও তো আমাদের কাছ থেকে টাকা নেন। তোর কাছ থেকে আমার এই উত্তর জানা লাগবে না, আমার উত্তর বলার অনেক লোক আছে। আই বল্টু, তুই বলতো রে, নতুন বউ আর পুরাতন বউয়ের মধ্যে পার্থক্য কি? স্যার, আমি স্যার এর উত্তর বলতে পারবো স্যার। বেশ, বল। স্যার, রাস্তায় হাঁটতে হাঁটতে যখন আমরা কাপড়ের দোকান থেকে দেখতে পাই নতুন নতুন কাপড়, তখন আমাদের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যে আমি ওই কাপড়টা নেব। কিন্তু যখন ওই কাপড়টা আমরা নিয়ে নিই, প্রথম প্রথম ওই কাপড়টা আমাদের খুবই পছন্দ লাগে। তারপরে ধীরে ধীরে আমরা ওই কাপড়টা পুরনো হলে ওই কাপড়টা আর পরতে চাই না। আর একটা উদাহরণ দে তো। স্যার, নতুন নতুন শুনে বেশি আর বলে কম, কিন্তু যখন পুরনো হয়ে যায় তখন শুনে কম আর বলে বেশি। তোর কি সাংঘাতিক উত্তর রে! তোই বেঞ্চের উপর একদম দাঁড়িয়ে থাক। আমি বুঝতে পারছি না তোরা পড়াশোনা করতে আসিস নাকি এখানে ফাজলামি করতে আসিস। আই খোকা, তুই দাঁড়া ধরে। তুই জীবন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, এইটা নিয়ে একটা ভালো রচনা বলতো। স্যার, জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা। মানুষ একটা সামাজিক প্রাণী, আর সমাজে বসবাস করতে হলে মানুষের সাথে ভালো ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনকে সুন্দর ও সফল করতে হলে আমাদের চারপাশে মানুষের সাথে সদা আচরণ মানে ভালো ব্যবহার করা প্রয়োজন। ভালো ব্যবহার কেবল ব্যক্তিগত শক্তির জন্যই নয়, বরং এটি সমাজে শান্তি ও সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। ভালো ব্যবহারের প্রথম ধাপ হলো বিনয়ী হওয়া। অহংকার ও আত্মগর্ব মানুষের মনকে সংকীর্ণ করে তোলে, ফলে অন্যদের প্রতি মানুষের সহানুভূতি দেখানো কঠিন হয়ে যায়, যার কারণে বিনয়ী মনোভাব মানুষকে ভালোবাসার যোগ্য করে তোলে এবং চারপাশের মানুষকে প্রভাবিত করে। অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়াই হলো ভালো ব্যবহারের অন্যতম একটা ভালো বৈশিষ্ট্য। ভালো ব্যবহারই আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য ধারণ ক্ষমতা। প্রত্যেক মানুষ আলাদা, তাদের চিন্তা ভাবনাও আলাদা, তাদের আচরণ ভিন্ন ভিন্ন হতেই পারে। তাই কারো সাথে মতবিরোধ হলে উত্তেজিত না হয়ে ধৈর্যের সাথে তার সাথে কথা বলাই ভালো। যারা ধৈর্য ধরে মানুষের সাথে কথা বলে তারা সহজেই মানুষের মন জয় করতে পারে। সমাজে অনেক ধরনের মানুষ থাকে, কেউ গুরুত্বপূর্ণ, কেউ বন্ধুত্বপূর্ণ, আবার কেউ খুবই কঠিন স্বভাবের। কিন্তু সবার সাথেই ভালো ব্যবহার বজায় রাখা বুদ্ধিমানের কাজ। রাগ বা অহিংসতা প্রদর্শন করলে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। রাগ, অহংকার কখনোই ভালো জিনিস নয়। এটি এক ধরনের ক্ষতিকর, যেটা মানুষ থেকে মানুষের কাছে আলাদা করে দেয়, যা এক সময় মানুষকে একাত্মিত করে তোলে। এই জন্য আমাদের উচিত কারো প্রতি বিদ্বেষ বা সন্দেহ বা রাগ না রেখে শান্তভাবে ভালো আচরণ করে চলা উচিত। ভালো ব্যবহারের ফলে মানুষ শুধু ভালো বন্ধু নয়, ভালো সম্পর্কও করা যায়, বরং কর্মক্ষেত্রেও সফলতা অর্জন করতে পারে। একজন ভদ্র, নম্র ও ভালো বক্তা ব্যক্তি সহজেই অন্যদের মন জয় করতে পারে এবং সমাজে তার গ্রহণযোগ্যতা মানে সমাজ যে তাকে ভালোভাবে ভালোবাসবে, 10 জন মানুষ ভালোভাবে তার প্রশংসা করবে, তার কথা শুনবে, এটাই সব থেকে আসল কারণ। এক কথায়, জীবনে সফলতা ও সুখ পেতে হলে মানুষের সাথে ভালো ব্যবহার করা অত্যন্ত জরুরি। এটি শুধু আমাদের ব্যক্তিগত উন্নতির জন্য নয়,
বরং সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলার জন্য অপরিসীম। তাই আমাদের উচিত প্রতিদিনের জীবনে সৎ আচরণে, সৎ চর্চা, ভালোভাবে চলা, মানুষের সাথে ভালোভাবে কথা বলা। একদম খোকা, একদম খুব ভালো বলেছিস। তো এবার বস। হাই ঘেচু, তুই কালকে বলে কিছু একটা কাণ্ড করেছিস। হ্যাঁ স্যার, কালকে ও যা কাণ্ড করেছে আপনি যদি ওটা শুনেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন স্যার, পাগল হয়ে যাবেন। তুই তো সবই জানিস, সর্বজ্ঞানী ব্যক্তি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বল ঘেচু কালকে কি করেছে? স্যার, কালকে ঘেচু একটা ডক্টরের বাড়িতে গেছিল। ওখানে ডক্টরের নাম লেখা ছিল একে বিশ্বাস, আর ঘেচু লাস্টে লাগিয়ে দিয়েছে করবেন না। এবার যেই ডক্টরের নাম পড়তে আসছে একে বিশ্বাস করবেন না, তখন সবাই পাগল, সবাই পড়ছে একে বিশ্বাস করবেন না। হাই ঘেচু, হাই তুই দাঁড়া তো। তুই তো দেখছি একটা মস্ত ডেঞ্জারাস। আই ঘেচু, তুইও কান ধর। আই, কে বলতে পারবি রে পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস কোনটা? রে, কেউ বলতে পারবি না? স্যার, আমি বলবো স্যার। আর তো কাউকে দেখছিও না যে কেউ বলতে পারবে। নে খোকা, তুই বল। পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছুকে কেটে ফেলতে পারে। কিন্তু লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুনের থেকেও শক্তিশালী জিনিস হচ্ছে জল, যা আগুনকে খেয়ে নিতে পারে, মানে নিভিয়ে নিতে পারে। জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যা জলকে খেয়ে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে। আর তার থেকেও বড় হচ্ছে আশীর্বাদ, দোয়া, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিতে পারে। দাঁড়া রে খোকা, পরে ক্লাসে আমি তোকে দেখাচ্ছি কত ধানে কত চাল।